গুড মর্নিং স্টুডেন্ট, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের আলোচ্য বিষয় পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি এবং তার ভৌত এবং রাসায়নিক ধর্ম। নাইট্রোজেন গ্যাসের চিহ্ন হল N এবং এই গ্যাসটি দ্বিপরমাণু, তাই এর সংকেত হল N2। নাইট্রোজেন গ্যাস আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড 1772 খ্রিস্টাব্দে। পটাশিয়াম নাইট্রেট এর আরেকটি নাম হচ্ছে নাইটার। এই নাইটার শব্দ থেকেই নাইট্রোজেন শব্দটি উৎপন্ন হয়েছে। এই নাইট্রোজেন গ্যাস নামকরণ করেন ফরাসি বিজ্ঞানী জিন অ্যান্টনি ক্লদে চ্যাপ্টাল 1790 খ্রিস্টাব্দে। নাইট্রোজেন গ্যাসের অপর নাম হচ্ছে অ্যাজোট। এটি একটি গ্রিক শব্দ। এর অর্থ হলো নো লাইফ, প্রাণহীন বা নিষ্প্রাণ। এই নামকরণটি করেন বিজ্ঞানী ল্যাভুসিয়ার। নাইট্রোজেন গ্যাসের পারমাণবিক ভর 14 এবং এটি একটি দ্বিপরমাণু গ্যাস, তাই এর আণবিক ভর 28। বাষ্প ঘনত্ব D সমান m/2, আণবিক ভর বাই 2। এখানে আণবিক ভর 28/2 সমান হয়ে গেল 14। আমরা জানি বাতাসের আণবিক বা বাতাসের বাষ্প ঘনত্ব 14.4 এবং নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে 14, তাই এটি বায়ু থেকে সামান্য হালকা। 1 গ্রাম অণু বা 1 মোল নাইট্রোজেন বলতে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস বোঝায়। নাইট্রোজেন একটি গন্ধহীন, বর্ণহীন এবং স্বাদহীন গ্যাস। এটি জলের সামান্য দ্রাব্য। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7। কে কক্ষে ইলেকট্রন সংখ্যা 2টি এবং এল কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি। অণু গঠনের সময় 2টি নাইট্রোজেন পরমাণু এই শেষ কক্ষপথে 5টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে এবং একজোড়া ইলেকট্রন নিঃসঙ্গ অবস্থায় থাকে। এখানে 3টি ইলেকট্রন এবং অপর নাইট্রোজেনের 3টি ইলেকট্রন পরস্পর এসে 3টি ইলেকট্রন জোড় গঠন করে এবং এই জোড়টিকে সমভাবে ব্যবহার করে নিকটতম নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং 2টি নাইট্রোজেন পরমাণু পরস্পর সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়। তাহলে এমন একটি মৌলিক অণুর নাম করো যেটি সমযোজী ত্রিবন্ধন আছে। তাহলে সেই উত্তরটা হচ্ছে নাইট্রোজেন অণুতে সমযোজী ত্রিবন্ধন আছে। নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। এই 5টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন
বন্ধন গঠনে অংশগ্রহণ করে এবং দুটি ইলেকট্রন নিষ্ক্রিয় অবস্থায় জোটবদ্ধভাবে থাকে। এই জন্যই নাইট্রোজেন সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। এবারে একটি প্রশ্ন, যে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলি লেখো। 1 নম্বর প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, 2 নম্বর বিক্রিয়ার শর্ত, বিক্রিয়ার সমিত সমীকরণ, গ্যাস সংগ্রহ এবং জলীয় বাষ্প মুক্ত করা। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলির মধ্যে হচ্ছে প্রথমটি অ্যামোনিয়াম ক্লোরাইড। এর সংকেত NH4Cl। এবং 2 নম্বর হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। NaNO2। 2 নম্বর হচ্ছে বিক্রিয়ার শর্ত। অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রাইট এই দুটি ভর হিসাবে 1:1 অনুপাতে নিতে হবে এবং এই মিশ্রণ ঘন জলীয় দ্রবণ মিশ্রণটিকে ধীরে ধীরে সতর্কতার সঙ্গে তাপ প্রদান করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। রাসায়নিক সমীকরণ এখানে বিক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়। 1 নম্বর অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রাইট। এখানে সোডিয়ামের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন করবে, NH4NO2 প্লাস NaCl। দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম নাইট্রাইট এটি ধীরে ধীরে বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প উৎপন্ন করবে। অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে 14 এবং বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4, অর্থাৎ প্রায় বায়ুর ঘনত্বের প্রায় সমান এবং এটি জলে প্রায় অদ্রাব্য, তাই এটিকে জলের নিম্ন অপসারণ দ্বারা পরীক্ষাগারে সংগ্রহ করা হয়। এবং পরীক্ষাগারে প্রাপ্ত নাইট্রোজেন গ্যাসে অশুদ্ধি হিসাবে জলীয় বাষ্প থাকে, তাই এটিকে গাঢ়
H2SO4 এর মধ্য দিয়ে যদি চালনা করা হয় তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড এই জলীয় বাষ্পকে শোষণ করবে, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি জলাকর্ষী পদার্থ। তাহলে কি দেখলাম যে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হচ্ছে 1 নম্বর অ্যামোনিয়াম ক্লোরাইড এবং 2 নম্বর সোডিয়াম নাইট্রাইট। বিক্রিয়ার শর্ত হচ্ছে পরীক্ষাগারে সমান আণবিক ওজন অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রাইটের ঘন দ্রবণের মিশ্রণকে সতর্কভাবে তাপ প্রয়োগ করতে হবে। প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রাইট বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রাইট ও সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। পরবর্তীতে অ্যামোনিয়াম নাইট্রাইট ও উষ্ণতায় ধীরে ধীরে বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প উৎপন্ন করে, এবং এটি যেহেতু বাতাসের ঘনত্বের প্রায় সমান এবং জলের সামান্য দ্রাব্য, তাই নাইট্রোজেন গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা পরীক্ষাগারে সংগ্রহ করা হয়। এবং শুষ্ককরণের ক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি জলাকর্ষী পদার্থ, তাই এই পরীক্ষাগারে উৎপন্ন নাইট্রোজেন গ্যাসকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপর দিয়ে চালনা করলে জলীয় বাষ্প শোষিত হয় এবং গ্রাহক পাত্রে নাইট্রোজেন গ্যাস সংগ্রহ করা হয়। পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতিতে শুধুমাত্র অ্যামোনিয়াম নাইট্রাইট ব্যবহার করা হয় না কেন? এই প্রশ্নের উত্তরে অ্যামোনিয়াম নাইট্রাইট এর ঘন জলীয় দ্রবণকে উত্তপ্ত করলেই নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। কিন্তু অ্যামোনিয়াম নাইট্রাইট দ্বৈস্থিত। অ্যামোনিয়াম নাইট্রাইট দ্বৈস্থিত এবং এই বিয়োজন বিক্রিয়াটি দ্রুত গতিতে ঘটে, তাই বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। এই জন্য অ্যামোনিয়াম নাইট্রাইটকে পরীক্ষাগারে সরাসরি উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় না। সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় কেন? অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl প্লাস সোডিয়াম নাইট্রাইট এর গাঢ় জলীয় দ্রবণকে উত্তপ্ত করে প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইট এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম নাইট্রাইট ওই উষ্ণতায় ধীরে ধীরে বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। কেবলমাত্র অ্যামোনিয়াম নাইট্রাইটের গাঢ় জলীয় দ্রবণকে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়, তবে এক্ষেত্রে বিস্ফোরণের আশঙ্কা থাকে। তাই সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের সম আণবিক ভরের 1:1 এই সম আণবিক ভরের অনুপাতে মিশিয়ে গাঢ় জলীয় দ্রবণের এই মিশ্রণটিকে
ধীরে ধীরে যদি উত্তপ্ত করা হয় তাহলে এটি ভেঙে অ্যামোনিয়াম নাইট্রাইট এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম নাইট্রাইট বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস এবং জল উৎপন্ন করে। এক্ষেত্রে বিস্ফোরণের সম্ভাবনা থাকে না। তাই সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। এবারে আমরা নাইট্রোজেন গ্যাসের ভৌত ধর্ম সম্বন্ধে আলোচনা করব। 1 নম্বর, নাইট্রোজেন সাধারণ উষ্ণতা এবং চাপে বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন গ্যাসীয় পদার্থ। এটি জলের সামান্য দ্রাব্য। এক লিটার জলে প্রায় 23 ml নাইট্রোজেন গ্যাস দ্রবীভূত থাকে। এসটিপিতে এর দ্রাব্যতা 23 মিলিলিটার পার লিটার, অর্থাৎ 1 লিটার জলে 23 মিলিলিটার নাইট্রোজেন গ্যাস দ্রবীভূত থাকে। 3 নম্বর, এর স্ফুটনাঙ্ক হচ্ছে -195.8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হিমাঙ্ক -209 বা 210 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 নম্বর পয়েন্ট, এটি বায়ুর ঘনত্বের প্রায় সমান। বায়ুর ঘনত্বের প্রায় সমান। এসটিপিতে 1 লিটার বায়ুর ভর হচ্ছে 1.293 গ্রাম এবং এসটিপিতে 1 লিটার নাইট্রোজেনের ভর 1.25 গ্রাম প্রায়। তাহলে দেখলাম যে নাইট্রোজেন গ্যাস সাধারণ অবস্থায় এটি গ্যাসীয়, বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন এবং এটি জলের সামান্য দ্রাব্য। প্রায় 1 লিটার জলে 23 মিলিলিটার নাইট্রোজেন দ্রবীভূত থাকে আর এটির ঘনত্ব বায়ুর ঘনত্বের প্রায় সমান, কারণ নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে 14 এবং বায়ুর ঘনত্ব হচ্ছে 14.4। এই জন্য এই গ্যাসটিকে পরীক্ষাগারে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এবারে একটি প্রশ্ন, যে পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রাইট থেকে উৎপন্ন নাইট্রোজেনের চেয়ে বায়ু থেকে সংগ্রহ করা নাইট্রোজেন ভারী হয় কেন?
আমরা জানি বায়ু একটি মিশ্র পদার্থ। এখানে বায়ুতে নাইট্রোজেন এর শতকরা প্রায় 78%, অক্সিজেন 20.60%, কার্বন ডাই অক্সাইড 0.03%, এছাড়াও নিষ্ক্রিয় গ্যাস ও জলীয় বাষ্প থাকে। নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। পরীক্ষাগারে প্রাপ্ত নাইট্রোজেন গ্যাস কোনো অশুদ্ধি থাকে না। এখানে অ্যামোনিয়াম নাইট্রাইট ধীরে ধীরে বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। এই নাইট্রোজেন গ্যাসে কোনো অশুদ্ধি থাকে না, কিন্তু বায়ু থেকে প্রাপ্ত নাইট্রোজেন গ্যাসে নিষ্ক্রিয় গ্যাসগুলি অবস্থান করে। এদেরকে পৃথক করা যায় না। একমাত্র হিলিয়াম ছাড়া অন্যান্য গ্যাসের ঘনত্ব নাইট্রোজেন অপেক্ষা বেশি। এই 6টি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে নাইট্রোজেনের চেয়ে হালকা হলো শুধুমাত্র হিলিয়াম। বাকি নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই গ্যাসগুলো ঘনত্ব নাইট্রোজেন অপেক্ষা বেশি। তাই পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে উৎপন্ন নাইট্রোজেনের চেয়ে বায়ু থেকে সংগ্রহ করা নাইট্রোজেন ভারী হয়। এই অশুদ্ধি হিসাবে নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকার জন্য। নাইট্রোজেনের উল্লেখযোগ্য ব্যবহারগুলির মধ্যে হলো যে নাইট্রোজেন ঘটিত সার, যেমন অ্যামোনিয়াম সালফেট, দুই নম্বর অ্যামোনিয়াম নাইট্রেট, তিন নম্বর ইউরিয়া, চার নম্বর নাইট্রোলিম, প্রভৃতি সার তৈরি করতে নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। এগুলো সব নাইট্রোজেন ঘটিত সার। দুই নম্বর উল্লেখযোগ্য ব্যবহার হলো অ্যামোনিয়া ও নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন। হেভার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন এবং অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। শর্তসহ হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া দাও এবং এর সমিত সমীকরণটি লিখো। আমরা হেভার পদ্ধতিতে আলোচনা করেছি যে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 200 বায়ুমণ্ডলীয় চাপে
নাইট্রোজেন এবং হাইড্রোজেন ওজন অনুপাতে 1:3 অনুপাতে নিয়ে এটি 550 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 200 অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপে লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে, এখানে অনুঘটক হিসাবে লৌহচূর্ণ এবং উদ্দীপক হিসাবে প্রয়োজন মলিবডিনাম। এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করবে। বিক্রিয়াটি একটি তাপ উৎপাদক বিক্রিয়া। তাহলে কি দেখলাম যে প্রায় 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 বায়ুমণ্ডলীয় চাপে লৌহচূর্ণ অনুঘটক রূপে এবং মলিবডিনাম ধাতুকে উদ্দীপক রূপে ব্যবহার করে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় সরাসরি যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়াটি হচ্ছে উভমুখী এবং তাপ উৎপাদক। একটি নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণু সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে এবং এই 5টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন বন্ধন গঠনে এবং 2টি ইলেকট্রন নিঃসঙ্গ অবস্থায় থাকে। এই জন্য নাইট্রোজেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় প্রকৃতির হয়। এটি এমনিতে বিক্রিয়া করে না, তবে অতি উচ্চ উষ্ণতায় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন, এই উষ্ণতাটি হতে হবে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই বিক্রিয়াটি একটি তাপ শোষক বিক্রিয়া। তাহলে তড়িৎ স্ফুলিঙ্গের সাহায্যে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস সরাসরি তাপগ্রাহী বিক্রিয়ার মাধ্যমে বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে। প্রকৃতিতে যখন বিদ্যুৎ চমকায় বা বিজলি চমকায়, সেই সময় নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস পরস্পরের সঙ্গে উচ্চ উষ্ণতায় প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যুক্ত হয়ে বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এবারে দেখব নাইট্রোজেনের সঙ্গে ম্যাগনেসিয়াম কিভাবে বিক্রিয়া করে। সাধারণ উষ্ণতায় নাইট্রোজেন দাহ্য কিংবা দহনের সহায়ক নয়, কিন্তু লোহিত তত্ত্ব অবস্থায় ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে। ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ব্যালেন্সের জন্য এখানে 3 দিতে হবে, এই ম্যাগনেসিয়াম নাইট্রাইট যৌগ উৎপন্ন করে। তাহলে যে সাধারণ উষ্ণতায় নাইট্রোজেন গ্যাস দাহ্য কিংবা দহনের সহায়ক নয়, কিন্তু লোহিত তপ্ত অবস্থায়
ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইট উৎপন্ন করে। এখানে আমরা জানি যে ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2 এবং নাইট্রোজেনের যোজ্যতা এই ক্ষেত্রে 3। সংকেত তৈরির সময় ক্রস গুণে ম্যাগনেসিয়াম 3 এবং নাইট্রোজেন 2, তাই ম্যাগনেসিয়াম নাইট্রাইটের সংকেত হলো Mg3n2। এবারে আমরা আলোচনা করব ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেন গ্যাস কিভাবে বিক্রিয়া করে। ক্যালসিয়াম কার্বাইড এর সংকেত হলো CaC2। এটি একটি কালো রঙের ধূসর পদার্থ। এর সঙ্গে নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া, উষ্ণতা হচ্ছে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ক্যালসিয়াম সায়ানামাইড CaNCN প্লাস কার্বন, ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম সায়ানামাইড কালো ধূসর রঙের এবং কার্বন, এই মিশ্রণটিকে বলা হয় নাইট্রোলিম। তাহলে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড উৎপন্ন হয়। এই কালো ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন, এই মিশ্রণটিকে বলা হয় নাইট্রোলিম। নাইট্রোলিম জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, পরীক্ষায় এটি 1 মার্ক বা 2 মার্কের জন্য আসে, যে নাইট্রোলিম কি এবং এর ব্যবহার লিখো। 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেনের মিশ্রণকে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন, এই ধূসর একটি মিশ্রণ উৎপন্ন হয়। এই মিশ্রণটি হচ্ছে নাইট্রোলিম। আরেকবার বলছি, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণ পাওয়া যায়। এই মিশ্রণকে বলা হয় নাইট্রোলিন। এটি জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। এবারে আমরা আলোচনা করব নাইট্রোলিম কিভাবে জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। আমরা দেখলাম যে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেনের মিশ্রণে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন,
এই বাদামি ধূসর বর্ণের মিশ্রণটিকে নাইট্রোলিম বলে। নাইট্রোলিম সাধারণত জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। জমিতে ব্যবহৃত নাইট্রোলিম জলের সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এই নাইট্রোলিম বা ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের যে মিশ্রণ, এটি জলের সঙ্গে ধীরে 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 বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এই অ্যামোনিয়া পরবর্তীতে জারিত হয়ে নাইট্রেট লবণে পরিণত হয়, যা উদ্ভিদরা খাদ্য হিসাবে গ্রহণ করে। অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রেট লবণে পরিণত হয়। অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, এই নাইট্রেট লবণে পরিণত হয় এবং পরবর্তীতে উদ্ভিদরা খাদ্য হিসাবে গ্রহণ করে। এবারে আমরা আলোচনা করব বায়ুতে নাইট্রোজেন গ্যাসের উপস্থিতির গুরুত্ব কী। 1 নম্বর, বায়ুর অক্সিজেনের সক্রিয়তা হ্রাস। এবং 2 নম্বর হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্রের ভূমিকা। বায়ুর অক্সিজেনের সক্রিয়তা হ্রাস বলতে আমরা এখানে বুঝতে পারছি যে বায়ু একটি মিশ্র পদার্থ। বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এগুলো থাকে। এখন এই নাইট্রোজেন হচ্ছে একটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় প্রকৃতির। এটি দাহ্য নয় এবং দহনের সহায়ক নয়। কিন্তু অক্সিজেন গ্যাস হচ্ছে একটি দহনের সহায়ক গ্যাস। তো বায়ুতে যদি কোনো কারণে আগুন লেগে যায়, সেক্ষেত্রে যদি বায়ুতে নাইট্রোজেন যদি না থাকতো, তাহলে সমগ্র পৃথিবী দাও দাও করে পুড়ে ছাই হয়ে যেত। এই নাইট্রোজেন 78% থাকার জন্য এবং অক্সিজেন আছে 20%। তাই জল যেরকম আমরা অ্যাসিড দিয়ে অ্যাসিডকে জল যোগ করলে লঘু হয়, সেরকম অক্সিজেনকে লঘু বা পাতলা করে নাইট্রোজেন। এই নাইট্রোজেন থাকার জন্যই দহন ক্রিয়াটি সীমিত। না হলে নাইট্রোজেন যদি বায়ুতে না থাকতো, তাহলে সমগ্র পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত। 2 নম্বর, তোমরা জীবন বিজ্ঞানে জৈব ভূ রাসায়নিক চক্র বা বায়োজিও কেমিক্যাল যে সার্কেল, এটা হয়তো পড়েছো, যে কিভাবে বাতাসের নাইট্রোজেন এবং অক্সিজেন বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। তারপরে আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড, জলের সঙ্গে যুক্ত করে নাইট্রিক অ্যাসিড, এটি আবার মাটিতে আসে। বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে নাইট্রেট লবণ হয় এবং উদ্ভিদ এগুলোকে গ্রহণ করে নাইট্রোজেন জাতীয় খাবার হিসাবে, ডাল হিসাবে সঞ্চয় করে। আবার
প্রাণীরা এই খাবারগুলোকে প্রত্যক্ষ পরোক্ষভাবে গ্রহণ করে। আবার রেচন পদার্থের যে বিপাকীয় পদার্থ মূত্র বা প্রাণীদের জীবদেহের পচনের ফলে নাইট্রোজেন এই আবার জীবদেহ থেকে আবার প্রকৃতিতে মিশে আসে, অর্থাৎ প্রকৃতি থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে আবার প্রকৃতিতে এই যে চক্র, এই চক্রতে নাইট্রোজেন গ্যাসের যথেষ্ট ভূমিকা আছে। নাইট্রোজেন গ্যাসকে কিভাবে শনাক্ত করবে? নাইট্রোজেন গ্যাসের ভৌত ধর্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে জানতে পারলাম যে নাইট্রোজেন একটি গন্ধহীন, বর্ণহীন এবং স্বাদহীন গ্যাস। এটি নিজে জ্বলে না এবং জ্বলতেও সাহায্য করে না। একটি টেস্ট টিউবের ভিতরে নাইট্রোজেন গ্যাস নিয়ে এতে যদি জ্বলন্ত একটি পাটকাঠি প্রবেশ করানো হয় তাহলে পাটকাঠিটি নিভে যায়। নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত ম্যাগনেসিয়ামের ফিতা যদি প্রবেশ করানো হয় তাহলে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম নাইট্রাইট উৎপন্ন করে। এই ম্যাগনেসিয়াম নাইট্রাইটের এটি একটি সাদা অবশেষ, অধক্ষেপ অবশেষ অংশ। ম্যাগনেসিয়াম নাইট্রাইটের এই সাদা অবশেষকে জলের সঙ্গে ফোটালে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং ঝাঁঝালো গন্ধযুক্ত একটি গ্যাস পাওয়া যায়, সেই গ্যাসটি হচ্ছে অ্যামোনিয়া। আমরা জানি অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে। এই পরীক্ষার সাহায্যে আমরা অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করব এবং অ্যামোনিয়া গ্যাস একটি ক্ষারীয় প্রকৃতির, তাই এটি লাল লিটমাসকে নীল করবে। এবারে আমরা আলোচনা করব নাইট্রোজেন সংবর্ধন বা আবদ্ধকরণ বলতে কি বুঝো। তো প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসকে নাইট্রোজেন ঘটিত যৌগে যে রূপান্তর করার পদ্ধতিটাই হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন বা আবদ্ধকরণ। প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে ব্যবহার উপযোগী যৌগে রূপান্তরিত করার প্রক্রিয়াটাকে বলা হয় নাইট্রোজেন সংবন্ধন। এবারে আমরা আলোচনা করব প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন। এটি প্রকৃতিতে কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ, বাতাসের নাইট্রোজেন এবং অক্সিজেন যখন বজ্র বিদ্যুৎ চমকায় বা বিদ্যুৎ স্ফুলিঙ্গ, প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিদ্যুৎ যখন চমকায়, নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটি পরস্পর যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এটি একটি বর্ণহীন গ্যাস। 2 নম্বর পয়েন্ট, এই নাইট্রিক অক্সাইড
অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। 3 নম্বর, 3 অণু নাইট্রোজেন ডাই অক্সাইড জলের সঙ্গে বৃষ্টির সময় যে জলের অণু থাকে তার সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। 4 নম্বর পয়েন্ট, মাটিতে যে কার্বনেট লবণ আছে M2CO3 প্লাস 2 অণু নাইট্রিক অ্যাসিড, এই জলের নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে 2MnO3 প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। এখানে M সমান সোডিয়াম পটাশিয়ামকে বোঝায়। উদাহরণস্বরূপ Na2CO3 সোডিয়াম কার্বনেট বা পটাশিয়াম কার্বনেট এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলে যখন মাটিতে পড়ে, এই বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম নাইট্রেট ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। অথবা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম জাতীয় লবণ, উদাহরণস্বরূপ M-CO3 প্লাস 2 অণু নাইট্রিক অ্যাসিড, এটি যুক্ত হয়ে M-NO3 প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এখানে M সমান ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম বোঝায়, যেমন ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 অণু নাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম নাইট্রেট এবং কার্বন ডাই অক্সাইড। এই নাইট্রেট ঘটিত লবণটি উদ্ভিদেরা তাদের মূলরম দ্বারা যে কৈশিক জল শোষণ করে, সেই জলের মাধ্যমে তারা শোষণ করে খাদ্য তৈরি করে। তাহলে আমরা নাইট্রোজেনের সংবর্ধন বা আবদ্ধকরণে প্রথম ধাপে দেখলাম যে প্রকৃতিতে যখন বিজলি চমকায় বা বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, সেই উষ্ণতাটি প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে। আবার 2 নম্বর ধাপ, নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে এই বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। নাইট্রোজেন ডাই অক্সাইড আবার বৃষ্টির জল এর সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে মাটিতে পড়ে। এখানে সোডিয়াম বা পটাশিয়াম যে কার্বনেট মৌল যৌগগুলো নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ উৎপন্ন করে। উদাহরণস্বরূপ সোডিয়াম বা পটাশিয়াম কার্বনেট নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম বা পটাশিয়াম নাইট্রেট এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। আবার
ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম জাতীয় কার্বনেট জাতীয় লবণগুলো নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন করে। এই লবণগুলোকে উদ্ভিদেরা তাদের মূলরোম দ্বারা কৈশিক জলকে শোষণ করে সে পাতা গিয়ে খাদ্য তৈরি করে। এইভাবে প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন সংবন্ধন হয়। এবারে আমরা আলোচনা করব নাইট্রোজেনের অতি গুরুত্বপূর্ণ ব্যবহার। আমরা এর আগে আলোচনা করেছি যে নাইট্রোজেন জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, নাইট্রোলিম, এই সকল নাইট্রোজেন ঘটিত সারগুলো জমির উর্বর শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। এছাড়া অ্যামোনিয়া এবং নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতেও ব্যবহার করা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে খাদ্য, রক্ত এবং চোখের কর্নিয়া মাছ, মাংস সংরক্ষণে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। কারণ তরল নাইট্রোজেন -195 ডিগ্রির নিচে থাকে। যদি কেউ চক্ষু দান করে, কোনো ব্যক্তি তার চোখ দান করলে চোখের সাধারণত রেটিনা এটি সংরক্ষণ করা হয় এবং এই সংরক্ষণ করার জন্য এটি তরল নাইট্রোজেনে রাখা হয় যেন নষ্ট না হয়। তাহলে 1 মার্কের জন্য যদি আসে তো একটি তরল নাইট্রোজেনের একটি ব্যবহার লিখো। তাহলে তরল নাইট্রোজেন মাছ, মাংস, খাদ্য, রক্ত এবং চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহার করা হয়। এছাড়া কৌটোজাত দ্রব্য, মিষ্টান্ন জিনিসগুলোর প্যাকেট করার সময় এতে যেন অক্সিজেন যেন না থাকে তার জন্য নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করার জন্য এই যেমন হলদিরামের যে মিষ্টিগুলো আছে সেই কৌটোগুলোতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এছাড়া বাল্বের ভিতরে ফিলামেন্টের যেন অক্সিজেন দ্বারা যেন জারিত না হয় তার জন্য নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করতে বাল্বের ভিতরেও নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নাইট্রোজেন গ্যাস সম্পর্কে এই যে নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতি, এর ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তীতে আগামীতে অন্যান্য কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যে জেরক্সের পাতাটা পেয়েছো সেটা তো এই স্ক্রিনশট করে তোমরা নিয়ে এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে এবং যথারীতি প্র্যাকটিস করবে। অন্যান্য টিচার বাংলা বা লাইফ সায়েন্সের ক্ষেত্রে হয়তো অনলাইনে পরীক্ষা নিচ্ছে, কিন্তু ফিজিক্যাল সায়েন্স একটু অসুবিধা আছে অনলাইনে ক্লাস নেওয়া। তোমরা এই প্রতিটা কোয়েশ্চেন নিজেই শিক্ষক, নিজেই ছাত্র, প্রতিটা কোয়েশ্চেন প্রথমে সিলেক্ট করে নেবে বা চ্যাপ্টারের শেষে যেসব কোয়েশ্চেনগুলো আছে বা প্রতিটি অধ্যায়ের শেষে বিগত মাধ্যমিকের অন্তত 10 বছরে যে কোয়েশ্চেনগুলো পড়েছে এগুলোকে নিয়ে
তোমরা সুন্দর করে লিখবে। বিক্রিয়ার সমীকরণ, প্রতিটা বিক্রিয়াজাত পদার্থের নাম, এদের শর্তগুলো উল্লেখ করতে হবে এবং সুন্দর করে লিখে সেটিকে সময়ের মধ্যে লিখে আবার নিজে মূল্যায়ন করো। তাহলে দেখবে যে নিজের ফলটা কতটা আছে, সময়ের ভিতরে লিখতে পারলাম কি না, যথাযথ উত্তর দিতে পেরেছি কি না, বা বাড়িতে যদি কেউ অভিভাবক, দাদা, বাবা বা কেউ যদি থাকে তাদেরকে দিয়ে সেই খাতাগুলো দেখাবে। তারপরে লকডাউন খুললে, ক্লাস শুরু হলে আবার যেগুলো অসুবিধা আছে সেগুলো তোমাদেরকে আলোচনা করব। থ্যাংক ইউ। এখান থেকে আমি আমার ক্লাস শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।